হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ক্লাস শুরু করতেছি তাইলে আজকে আজকে আমরা ড্রাগের কিছু আলোচনা করব, ওষুধ নিয়ে আলোচনা করব, সিমটোমেটিক কিছু ম্যানেজমেন্ট, যে সিমটম অনুযায়ী কি কি ওষুধ দেওয়া যায়, প্লাস সিএনএস এর উপর, মস্তিষ্কের উপর কাজ করে এমন কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রথমে আমরা তো বাইরে ক্লাস করবো, হ্যাঁ। আচ্ছা, প্রথমেই আমরা জ্বর নিয়ে একটু কথা বলি। আপনাদের একটা ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগ আমি শিখাইছিলাম, লো গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড, হাই গ্রেড, মানে তিন ভাগে ভাগ করা। একটা হইছে 99 থেকে 100 ভিতরে হলে বলি লো গ্রেড ফিভার, 100 থেকে 102 এর মধ্যে হলে বলি ইন্টারমিডিয়েট গ্রেড ফিভার, আর 102 প্লাস হইলে বলি হাই ফিভার। ঠিক আছে, ওইটা তো আমি শিখাইছিলাম একবার। আজকে আর একটা ক্লাসিফিকেশন আমরা শিখবো। এটা হইছে আপনার কি রকম জ্বরের প্যাটার্ন, এই অনুযায়ী আমরা ভাগ করি তিন ধরনের। একটা টাইপ হইছে কন্টিনিউয়াস ফিভার, যেটা সব সময় থাকে তারে আমরা কন্টিনিউয়াস ফিভার বলি। আর একটা টাইপ হইছে রেমিটেন্ট ফিভার, রেমিটেন্টেও সব সময় থাকে কিন্তু এর ভিতরে একটু চেঞ্জ আছে। আর একটা হইছে ইন্টারমিডিয়েন্ট ফিভার, মাঝে মধ্যে থাকে মাঝে মধ্যে থাকে না। প্রথমেই আসি যেটা কন্টিনিউয়াস ফিভার। কন্টিনিউয়াস ফিভার কি জিনিস? এই কন্টিনিউয়াস ফিভার হইছে 24 ঘন্টা, আমরা একদিনের হিসাব করি জেনারেলি। একদিন তার টানা জ্বর থাকবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে টেম্পারেচার ফ্লাকচুয়েট 1 ডিগ্রির বেশি করবে না। ধরেন কারো জ্বর যদি এক টানা 99 থেকে 100-র মধ্যে একদম থাকে একদিন, তাহলে আমরা সেইটারে বলি কন্টিনিউয়াস ফিভার, মানে তার টেম্পারেচার স্বাভাবিকের থেকে বেশি কিন্তু ফ্লাকচুয়েট 1 ডিগ্রির বেশি করবে না। সেটা যদি 99 থেকে 100-র ভিতর হইতে পারে, বা 100 থেকে 101-এর ভিতর হইতে পারে, বা 101 থেকে 102-এর ভিতর হইতে পারে, টানা একদিন জ্বর থাকবে, এটারে বলতেছি আমরা কন্টিনিউয়াস ফিভার। কন্টিনিউয়াস ফিভারের একটা এক্সাম্পল যদি দেই, যে টানা জ্বর থাকে এরকম কন্ডিশন কি? নিউমোনিয়ার ক্ষেত্রে এরকম টানা জ্বর থাকে, ঠিক আছে। ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনের ক্ষেত্রে এরকম টানা জ্বর থাকতে পারে। মেনিনজাইটিস, ঠিক আছে, মেনিনজাইটিস মস্তিষ্কে ইনফেকশন, এই ক্ষেত্রে এরকম টানা জ্বর থাকতে পারে। তাহলে কন্টিনিউয়াস ফিভার মানে হলো টানা জ্বর থাকা, আর টেম্পারেচার 1 ডিগ্রির বেশি ওঠানামা করবে না, ঠিক আছে। তারপর 2 নাম্বার রেমিটেন্ট ফিভার। রেমিটেন্ট ফিভারেও টানা জ্বর থাকবে। টানা জ্বর বলতে এই জায়গায়ও টেম্পারেচার আপনার বেশি থাকবে স্বাভাবিকের তুলনায়, ঠিক আছে। আর কখনোই বেজ লাইন টাচ করবে না। বেজ লাইন বলতে বোঝাচ্ছে যে 99, এটাকে আমরা বেজ লাইন বলি, ঠিক আছে, বা 98.4 স্বাভাবিক, এটা হচ্ছে বেজ লাইন। ধরেন এই বেজ লাইন কখনো টাচ করবে না। এই রেমিটেন্ট ফিভারে সবসময় ফিভারটা হাই গ্রেড থাকে। দেখা যায় ফিভারের টেম্পারেচার কখনো 104 থাকবে, কখনো 102 থাকবে, কখনো 105 থাকবে, কখনো 103 থাকবে। হাই গ্রেড ফিভার 2 ডিগ্রির বেশি ফ্লাকচুয়েট করবে না, আর কখনো এরকম লো গ্রেডে আসবে না। এটা অলওয়েজ হাই গ্রেডই ফিভারটা হয়। ফিভারটা সবসময় 102, 103, 104 এরকমই ওঠানামা করবে, ঠিক আছে। আর এটাও কন্টিনিউয়াস সবসময় থাকবে, কখনোই বেজ লাইন টাচ করবে না। এটার যদি আমরা এক্সাম্পল দেই যে কোন কন্ডিশনে এটা হয়, রিকেটশিয়ার ক্ষেত্রে এরকম রেমিটেন্ট ফিভার আমরা পাই, রিকেটশিয়া, ঠিক আছে। এন্টারিক ফিভার টাইফয়েডের মতো একটা কন্ডিশন, রিকেটশিয়া টাইফয়েডের সময় অনেক সময় আমরা রেমিটেন্ট ফিভার পাই। তারপর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস, ঠিক আছে, হার্টের যে পর্দা আছে সেখানে যদি ইনফেকশন হয় তারে বলি এন্ডোকার্ডাইটিস। সেই ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিসের ক্ষেত্রে রেমিটেন্ট ফিভার আমরা পাই। আর লাস্টে যেটা ইন্টারমিডিয়েন্ট ফিভার। ইন্টারমিডিয়েট ফিভার কি জিনিস? মাঝে মধ্যে জ্বর থাকবে মাঝে মধ্যে জ্বর থাকবে না, যেটা সব থেকে কমন আমাদের, ঠিক আছে। যে ধরেন 2 ঘন্টা পেশেন্টের জ্বর আছে, 2 ঘন্টা পেশেন্টের জ্বর নাই, এইটারে আমরা বলতেছি ইন্টারমিডিয়েন্ট ফিভার। এটার এক্সাম্পল কি? টিবি, সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে টিবি, যক্ষা, ঠিক আছে, যক্ষা। যক্ষার রোগীদের হচ্ছে সন্ধ্যার দিকে জ্বর আসে, আবার জ্বর একটু পরই সাইরে যায়, নাইট সোয়েট হয়ে, ঠিক আছে। এই যক্ষা হচ্ছে সব থেকে কমন। এছাড়া যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে হইতে পারে, ম্যালেরিয়ার ক্ষেত্রে হইতে পারে, কালা জ্বরের ক্ষেত্রে, লেপ্টোস্পাইরোসিসের ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে ইন্টারমিডিয়েন্ট ফিভার হইতে পারে। এই ক্লাসিফিকেশনটা আমাদের গুরুত্বপূর্ণ কেন, বা আমরা কেন শিখতেছি? যে নাপার অনেকগুলা শ্রেণী বিভাগ আছে, বলছিলাম অনেকবার, আবার একটু বলি যে নাপা এক একটা এক এক ধরনের। এই যে আমাদের প্লেন নাপা আছে, নাপা এক্সট্রা আছে, নাপা এক্সটেন্ড আছে, ঠিক আছে, তা র‍্যাপিড আছে। তাহলে এই এক এক নাপা এক এক জ্বরের ক্ষেত্রে ভালো কাজ করে, ঠিক আছে। এই জায়গায় যদি কন্টিনিউয়াস ফিভার, যেই জ্বরটা সব সময় থাকে, সেই জ্বরের ক্ষেত্রে যদি আমরা নাপা এক্সটেন্ড দেই তাহলে ভালো কাজ করবে, কারণ নাপা এক্সটেন্ড এক্সটেন্ড ফর্মুলেশনে করা অনেকক্ষণ ধরে কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে এই কন্টিনিউয়াস ফিভারের ক্ষেত্রে আমরা নাপা এক্সটেন্ড দিলে মোটামুটি ভালো কাজ করে।
তারপর রেমিটেন্ট ফিভার, যেটা রেমিটেন্ট ফিভারে তো বলছি কি হাই টেম্পারেচার অনেক বেশি থাকে। রেমিটেন্ট ফিভারে নাপা এক্সটেন্ড অর এই ক্ষেত্রে আমরা সাপোজিটরি দেই বা নাপা ওয়ানও দেই, ঠিক আছে, নাপা ওয়ানও দেই, কারণ জ্বরটা বেশি থাকে, জ্বর নামাইতে হয়, এই জন্য আমাদের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর সাপোজিটরি ইউজ করতে হয়, কারণ যেহেতু জ্বর বেশি। সাপোজিটরি দেওয়ার নিয়ম কি, যদি 102 প্লাস জ্বর হয় তাইলেই আমরা সাপোজিটরি দিতে বলি, ঠিক আছে, 102 প্লাস, 102 এর কম হলে সাপোজিটরির কোনো দরকার নাই। আর ইন্টারমিডিয়েট ফিভার যে মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে নাই, এই জ্বরের ক্ষেত্রে নাপা র্যাপিড বা প্লেন নাপা ইউজ করলেই ভালো হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে নাপা এক্সটেন্ডের দরকার নাই, কারণ জ্বর তো থাকি 2 ঘন্টা বা 1 ঘন্টা, এই ক্ষেত্রে আমাদের এক্সটেন্ড ফর্মুলেশনের কোনো দরকার নাই। এই ক্ষেত্রে আমাদের প্লেন নাপা বা নাপা র্যাপিড দিলেই এই ক্ষেত্রে কাজ করবে। নাপার ভিতর নাপা প্লেন নাপা যেটা, এটা হচ্ছে একদম প্রথমে আসছে, এটার ধরেন কার্যক্ষমতা 30 মিনিটের মতো, 30 মিনিটের মধ্যে সে কাজ করা শুরু করে। আর নাপা র্যাপিড মানে ইমিডিয়েটলি কাজ করা শুরু করবে। আপনার হঠাৎ করে জ্বর আসছে কারো, আপনার এখনই জ্বর নামাইতে হবে, সেক্ষেত্রে আমরা নাপা র্যাপিড দিই, ঠিক আছে, নাপা র্যাপিড দিই। আর নাপা এক্সটেন্ড যেটা অনেকক্ষণ ধরে কাজ করবে, যাদের কন্টিনিউয়াস ফিভার, তাদের ক্ষেত্রে আমরা নাপা এক্সটেন্ড দেই। আর নাপা ওয়ান যাদের ওয়েট বেশি, প্লাস যাদের ওয়েট বেশি অনেক বেশি, তাদের ক্ষেত্রে নাপা ওয়ান দিতে হয়। নাপা ওয়ানের আইভি ফর্মুলেশনও আছে প্লাস ট্যাবলেটও আছে, যেটা আমাদের লাগে সেইটা দিয়ে। আর নাপা এক্সট্রা এর একটা কাজেও লাগে না, ঠিক আছে। নাপা এক্সট্রায় মূলত থাকে ক্যাফেইন, যদি আমরা মাথা ব্যথা জনিত কোনো কাজ দিতে চাই তখন আমরা নাপা এক্সট্রা মূলত দিই। নাপা এক্সট্রা জ্বরের ক্ষেত্রে দিলে পেশেন্টের যদি ঘুম কম হয় তাইলে আবার ক্যাফেইন দেওয়া যাবে না, ঠিক আছে। তাহলে পেশেন্টের ঘুম কম হলে যদি আপনি নাপা এক্সট্রা দেন তাহলে কিন্তু ঘুম আরো কমে যাবে। এই জন্য নাপা এক্সট্রা দেওয়ার আগে সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে। নাপা এক্সট্রা আমরা অ্যাভয়েড করার ট্রাই করি। আর অনেক সময় মাথা ব্যথায় যদি নাপা এক্সট্রা দিতে হয়, পেশেন্টের যদি ঘুমের কমপ্লেন থাকে, তাহলে আলাদা করে একটা ঘুমের ওষুধও দিতে হবে, ঠিক আছে। আর এই ক্ষেত্রে এই যে না ফেভারিট টাইপ, এই টাইপ বুঝে আমরা ওষুধগুলো সিলেক্ট করি অ্যাকচুয়ালি, ঠিক আছে। আর লো গ্রেড, হাই গ্রেড, ইন্টারমিডিয়েট গ্রেড তো আগেই বলছি। 99 থেকে 100 লো, 100 থেকে 102 এর মধ্যে থাকলে ইন্টারমিডিয়েট মানে মাঝারি, আর 102 প্লাস হলে হাই গ্রেড। সাপোজিটরি অলওয়েজ হাই গ্রেড ফিভারে দিই, 102 প্লাস না হলে সাপোজিটরি দেওয়ার দরকার পড়ে না। আর আইবি যেটা ইনজেকশন আকারে দেওয়া হয় স্যালাইনের মতো, সেইটা সাধারণত 105 বা 104 ধরে এরকম হইলে যদি সাপোজিটরি দিয়েও কাজ না হয় আমরা আইবি দেই। প্লাস যদি ব্যথা কমানোর কাজে দিতে হয় কখনো না পা, তাহলে আমরা আইবি দিতে পারি। অপারেশনের পর যাদের ব্যথার ওষুধ দেওয়া যায় না কিডনির সমস্যার কারণে, তাদের ক্ষেত্রে আমরা আইভি নাপা সিলেক্ট করি, আইভি নাপা সিলেক্ট করি, কারণ নাপা কিডনির ক্ষতি করে না, আর ব্যথার ওষুধগুলো সব কিডনির ক্ষতি করে। এই জন্য যাদের কিডনির প্রবলেম তাদের ক্ষেত্রে আমাদের চয়েস অফ ড্রাগ থাকে নাপা অলওয়েজ, ঠিক আছে। তাহলে জ্বরের জন্য আমরা এই নাপা বা প্যারাসিটামল দিয়ে থাকি। এবার আর একটু কথা আছে, এই যে হাই গ্রেড ফিভারের কথা বললাম, জ্বর যদি 104 105 হইতে পারে, 106 পর্যন্ত জ্বর হইতে পারে, ঠিক আছে। 106 হইলে আমরা তারে বলি হাইপার পাইরেক্সিয়া, হাইপার পাইরেক্সিয়া। তাহলে 104 105 এই ক্যাটাগরির জ্বর হইলে যদি নাপা দেই, নাপা দেওয়ার পর যদি রেসপন্স ভালো না হয়, মানে তার জ্বর কমতেছে না, আপনি নাপা সাপোজিটরি দিলেন কোনো কাজ করতেছে না, সেই ক্ষেত্রে করণীয় কি, সেই ক্ষেত্রে আমরা নাপা বাদ দিই। নাপা বাদ দিয়ে আমরা ডাইক্লোফেনাক দিই, ঠিক আছে। ডাইক্লোফেনাকও কিন্তু জ্বর কমায়। জ্বরের ওষুধ দুইটা, দুইটা মনে রাখতে হবে, একটা প্যারাসিটামল আর একটা হচ্ছে ডাইক্লোফেনাক, ঠিক আছে। ডাইক্লোফেনাক যে বলটালিন টলটালিন এই টাইপের নামে ব্র্যান্ড নামে পাওয়া যায়, ঠিক আছে। ডাইক্লোফেন এসআর এই নামে পাওয়া যায়। তাহলে যদি জ্বর নাপা দিয়া না কমে তাহলে আমাদের সেকেন্ড অপশনে চলে যাই, আমরা ডাইক্লোফেন দিই, ঠিক আছে। ডাইক্লোফেনাক সোডিয়াম এইটা দেই, সাপোজিটরি আকারে দেই। এটা দিলে জ্বর সাথে সাথে দেখা যায় কমে আসে। যদি নাপায় কাজ না হয়, দেখা যায় ডাইক্লোফেনাক কিছু কিছু ক্ষেত্রে নাপার থেকেও ভালো কাজ করে। মূলত কি ডাইক্লোফেনাক ব্যথার ওষুধ, ঠিক আছে, ব্যথার ওষুধ, কিন্তু এটার একটা আলাদা গুণ আছে, এটা কিন্তু জ্বর কমায়। তাহলে কারো যদি ব্যথা প্লাস জ্বর দুইটাই থাকে, তারা ডাইক্লোফেনাক দিলেই ভালো কাজ করবে। তারা আলাদা করে ডাইক্লোফেনের সাথে আবার নাপা খাওয়ানোর দরকার নাই, ঠিক আছে। ডাইক্লোফেনই তার জ্বর কমায়, কিন্তু অন্যান্য ব্যথার ওষুধ যেগুলো আছে, এই যে অ্যানাডল বলেন কিটোরোলাক বলেন, এগুলো কিন্তু ব্যথা কমায় না, ঠিক আছে। এগুলো কিন্তু জ্বর কমায় না, সরি, জ্বর কমায় না, ব্যথা কমায় শুধু। জ্বর কমানোর জন্য ডাইক্লোফেনাক আর অনলি প্যারাসিটামল এই দুইটাই। অ্যাসিক্লোফেনাকও কিন্তু জ্বর অতটা কমায় না, ডাইক্লোফেনাক বেশি কমায়, ঠিক আছে। অ্যাসিক্লোফেনাকও কমায় বাট অতটা না, ডাইক্লোফেনাকের মতো অত ভালো না, ঠিক আছে। তাহলে জ্বর কমানোর জন্য নাপা ফেল করলে আমরা চলে যাই হইছে ডাইক্লোফেনাকে, ঠিক আছে, ডাইক্লোফেনাকে। পাশাপাশি
আর কি দিতে পারি, আর আমরা তখন স্টেরয়েডও শুরু করে দিই। যে এইসব জ্বরের ক্ষেত্রে, যে অত্যাধিক পরিমাণে জ্বর, তাদের ক্ষেত্রে আমরা তখন স্টেরয়েড ইনজেকশন ডেক্সা বা কটসন দিতে পারি। ডেক্সা কটসন আগেই দিবেন না, কখনো দিবেন না, এই দুইটা কিন্তু খারাপ ওষুধ। তাহলে জ্বর নিয়ে এই জ্বরে এর বাইরে কোনো ট্রিটমেন্ট নাই। টোটালি জ্বরের ট্রিটমেন্ট এই। নাপা ফেল করলে আমরা চলে যাই ডাইক্লোফেনাকে, আর ডাইক্লোফেনাক দেওয়ার পরও যদি জ্বর অনেক দিন থাকে, লাস্ট স্টেজে চলে গেলে আমরা তখন হইছে দিতে পারি কি, তখন আমরা দিতে পারি ডেক্সা বা কটসন। তারপরের কমপ্লেন আসেন ভার্টিগো। জ্বর নিয়ে কমপ্লেন, জ্বরের কমপ্লেনের ট্রিটমেন্ট টোটাল এইটা। তারপরের কমপ্লেন ভার্টিগো। ভার্টিগো মানে কি? ভার্টিগো মানে মাথা ঘুরানো, ঠিক আছে? মাথা ঘুরানো, মাথা ঘুরায়, নানা কারণে ঘুরাইতে পারে। সেই মাথা ঘুরানোর ট্রিটমেন্ট কিভাবে আমরা করতে পারি? মাথা ঘুরানোর জন্য কয়েকটা ওষুধ মনে রাখলে হবে, সব ওষুধের দরকার নাই, ঠিক আছে? ভার্টিগো বা মাথা ঘুরানোর অনেকের কমপ্লেন থাকে শুধু মাথা ঘুরানো, অনেকের কমপ্লেন থাকে মাথা ঘুরানো প্লাস বমি, ঠিক আছে? ভমিটিং। সেই ক্ষেত্রে কি ওষুধ দেয়া যাইতে পারে? এই ক্ষেত্রে আমরা অনেকগুলো ওষুধ চয়েস করতে পারি। প্রথমেই দেখেন এই জায়গায় লেখা আছে অ্যান্টিহিস্টামিন গ্রুপের নাম লাগবে না, প্রথমেই লেখা আছে সিনারিজিন। সিনারিজিন আমরা কিসে ইউজ করি? সিনারন নামে বাজারে পাওয়া যায়, ঠিক আছে? সিনারন। সিনারন মূলত আমরা মোশন সিকনেস ইউজ করি, যে বাসে উঠলে যে মাথা ঘুরায়, ঘুরে বমি আসে, বা বাসে উঠলে যে বমি করে, সেই ক্ষেত্রে সিনারিজিন আমাদের ফার্স্ট চয়েস, ঠিক আছে? ফার্স্ট চয়েস, ফার্স্ট চয়েস। আর এমনি যদি কারো ভার্টিগো হয়, মাথা ঘুরায়, সেই ক্ষেত্রেও সিনারন ইউজ করা যাবে। সিনারিজিন বা সিনারন হইছে কোম্পানি নাম, সিনারিজিন হইছে জেনেরিক নাম, ঠিক আছে? জেনেরিক নাম। 2 নাম্বার অপশন আমাদের নিচে চলে আসেন, দেখেন প্রোক্লোরোপ্যারাজিন। স্টিমেটিল নামে খুব জনপ্রিয়, ঠিক আছে? স্টিমেটিল এই মাথা ঘুরানোর ক্ষেত্রে স্টিমেটিল বা ভার্গন, ঠিক আছে? ভার্গন নামেও জনপ্রিয়। এই ওষুধ আমরা ইউজ করতে পারি। এটা বমির ক্ষেত্রেও কাজ করে, প্লাস মাথা ঘুরানোর ক্ষেত্রেও কাজ করে। কারণ যদি মাথা ঘুরানো প্লাস বমি একসাথে হয়, তার ক্ষেত্রে ফার্স্ট চয়েস আমাদের থাকে এই প্রোক্লোরোপ্যারাজিন, ঠিক আছে? প্রোক্লোরোপ্যারাজিন মানে ভার্গন, ভার্গন টাইপের। যদি খালি বমি হইতো তাইলে আমাদের প্রোক্লোরোপ্যারাজিন ফার্স্ট চয়েস হইতো না। যদি খালি বমি হইতো, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস থাকতো কি? ইমিস্টাট, অন্ডানসেট্রন, ঠিক আছে? অন্ডানসেট্রন বা প্যালোনোসেট্রন, প্যালোক্সি, ইমিস্টাট থাকতো ফার্স্ট চয়েস। কিন্তু যদি মাথা ঘুরানো কমপ্লেন থাকে প্লাস বমি থাকে, তার ক্ষেত্রে ফার্স্ট চয়েস আমাদের প্রোক্লোরোপ্যারাজিন বা ভার্গন। আর যদি খালিও মাথা ঘুরায়, তার ক্ষেত্রে চয়েস প্রোক্লোরোপ্যারাজিন। আরেকটা চয়েস কি বলছি প্রথমে? সিনারিজিন, সিনারন, ঠিক আছে? আর এর বাইরে আরেকটা ড্রাগ আছে হায়োসিন, ঠিক আছে? হায়োসিন, হায়োসিনও আপনি দিতে পারেন। হায়োসিন মানে হচ্ছে জয় ট্রিপ, ঠিক আছে? জয় ট্রিপের ভিতরে হচ্ছে হায়োসিন দেওয়া। জয় ট্রিপও মাথা ঘুরানো কাজেও ব্যবহার করা হয়, প্লাস বমির কাজেও ব্যবহার করা যায়। দুইটা ক্ষেত্রেই কিন্তু মেইন ইন্ডিকেশন মাথা ঘুরাইয়া বমির ক্ষেত্রে জয় ট্রিপ আমরা ইউজ করতে পারি। এটারও দুইটা অ্যাকশনই আছে। হায়োসিন মানে হচ্ছে জয় ট্রিপ। আর প্রেগন্যান্সির ক্ষেত্রে যদি ইউজ করতে হয়, ওই একটাও ইউজ করা যাবে না এতক্ষণ যেগুলো বলছি, ঠিক আছে? প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা ইউজ করি সাইক্লিজিন, মেক্লিজিন। এই দুইটা ড্রাগ আমরা জাস্ট ইউজ করি, আর কিছু ইউজ করি না। মেক্লিজিন, সাইক্লিজিন। সাইক্লিজিন অত পাওয়া যায় না, মেক্লিজিন পাওয়া যায়, ঠিক আছে? মেক্লিজিন যদি প্রেগন্যান্সির ক্ষেত্রে, প্রেগন্যান্ট ওম্যানদের কখনো মাথা ঘুরায় বমি আসে, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি মেক্লিজিন, ঠিক আছে? মেক্লিজিন। আর সাইক্লিজিনও ইউজ করা যায়। সাইক্লিজিন অতটা পাওয়া যায় না বাংলাদেশে, ঠিক আছে? এটা বিদেশে পাওয়া যায়। তাহলে মাথা ঘোরানোর ট্রিটমেন্ট হইছে টোটাল এইটা, ঠিক আছে? মাথা ঘোরানোর ভিতর দুইটা টার্ম বললাম, একটা হইছে মোশন সিকনেস, বাসে উঠলে যে মাথা ঘুরাইয়া বমি আসে, সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস সিনারিজিন, আগেই আমি বলছি। আর প্রেগন্যান্সি অবস্থায় যে মাথা ঘুরায় বমি হয়, এটার নাম হচ্ছে মোশন সিকনেস, মর্নিং সিকনেস, ঠিক আছে? মর্নিং সিকনেস, বাসে উঠলে বলে মোশন সিকনেস, আর প্রেগন্যান্সির ক্ষেত্রে মর্নিং সিকনেস। এই মর্নিং সিকনেস আমরা ইউজ করি সাইক্লিজিন, মেক্লিজিন, ঠিক আছে? সাইক্লিজিন, মেক্লিজিন প্রত্যেকটা ওষুধই খাওয়ার আগে খেতে হয়, খাওয়ার আগে খেতে হয়। আর এই যে বাসে ওঠার ক্ষেত্রে, এগুলো বাসে ওঠার 15 মিনিট থেকে 30 মিনিট আগে খেতে হয়, ঠিক আছে? আর অ্যাট্রোপিনও কাজ করে। অ্যাট্রোপিন আমরা অত ইউজ করি না, আমরা আয়োসিন ইউজ করি। অ্যাট্রোপিনও কিন্তু কাজ করে, অ্যাট্রোপিন আমরা অত ইউজ করি না, ঠিক আছে? আর লাস্ট স্টেজ যেগুলো, যে মাথা ঘুরানো বমি হচ্ছে, কারো ধরেন 15-20 বার বমি হয়ে গেছে আর মাথা ঘুরাইতেছে কন্টিনিউয়াসলি, আপনি অনেক ওষুধ দিলেন, এগুলা সব দেয়া শেষ, কোনোটাই কাজ করতেছে না, তার ক্ষেত্রে লাস্ট অপশন আমাদের হচ্ছে এই ডেক্সামিথাসন, ঠিক আছে? ডেক্সামিথাসন স্টেরয়েড। এই স্টেরয়েড হচ্ছে সর্বরোগের ওষুধ, কিন্তু এটা আমাদের প্রথমে ইউজ করা যাবে না, এগুলোর সাইড ইফেক্ট হিউজ পরিমাণে। যদি দেখি যে কমতেছে না, আমরা সব ট্রাই করা শেষ, সব বিফলে গেছে, তখন আমরা হইছে এগুলাই আসি। তাদের ক্ষেত্রে এই যে বললাম যে 15-20 বার বমি হচ্ছে, থামতেই আছে না, তাদের ক্ষেত্রে আমরা স্যালাইন চালু করে দিই, পাশাপাশি একটা ডেক্সামিথাসন ইনজেকশন দিয়ে দিই, দেখা যায় তারপর বমিটা কমে আসে। আর এই ক্ষেত্রে ঘুমের ওষুধও ইউজ করা যায়, ঠিক আছে? পেশেন্টকে আমরা ঘুম পাড়ানোর ট্রাই করি, সেই ক্ষেত্রে আমরা ডায়াজিপাম দিতে পারি, ঠিক আছে? ডায়াজিপাম ট্যাবলেট
ইনজেকশন দুই আকারেই দেওয়া যায়, সেডিল নামে পাওয়া যায়, দুইটাই দেওয়া যাবে, ঠিক আছে, ঘুমানোর জন্য এটা দেওয়া যায়। তাহলে মাথা ঘুরানোর ট্রিটমেন্ট টোটাল হয়েছে এইটা, মাথা ঘুরানো, এর বাইরে আর কিছু দরকার নাই। তারপর আসেন, তারপর আমরা এনএসআইডি এর ভিতর আসি, ব্যথার ওষুধ, ঠিক আছে। ব্যথার ওষুধ অনেক ভাবে শ্রেণী বিভাগ করা যায়। আমরা প্রথমে এক বিভাগটা বলতেছি এনএসআইডি, ঠিক আছে। এনএসআইডি এগুলো সব হচ্ছে এনএসআইডি। এনএসআইডি মানে হচ্ছে ব্যথার ওষুধ। এনএসআইডির পুরো নাম হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, ঠিক আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এনএসআইডির ভিতর অনেক ধরনের এনএসআইডি আছে, কিছু আছে দুর্বল, কিছু আছে মাঝারি, কিছু আছে স্ট্রং, ঠিক আছে, শক্তিশালী। আমরা তিন ভাগে ভাগ করি মূলত এনএসআইডি রে। এনএসআইডির ভিতর সব থেকে প্রথমে আসেন দুর্বল, যেটা উইক, যে একদম অল্প ব্যথায় আমরা দিব, এটা হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল একদম অল্প ব্যথায় দেব আমরা, কোনটা? প্যারাসিটামল। তারপর আসেন মাঝারি ব্যথা, যেটা মাঝারি ব্যথা, সেই ক্ষেত্রে মানে প্যারাসিটামল ফেল করলো, এবার আমরা কিসে শিফট হব? এই ক্ষেত্রে আমরা আসতে পারি ন্যাপ্রোক্সেন, ঠিক আছে, ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, মেফেনামিক অ্যাসিড, এগুলোর ক্ষেত্রে আমরা শিফট হই। এই জায়গায় অনেকগুলো নাম আছে, এতগুলো লাগবে না, আমি যেগুলো বলতেছি সেগুলো মনে রাখলেই হবে। ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, মেফেনামিক অ্যাসিড, ন্যাপ্রোক্সেন, ন্যাপ্রোক্স, এই যে নোএসপা, এইসব নামে পাওয়া যায়, ঠিক আছে। ন্যাপ্রোক্সেন খুব কমন, আর ন্যাপ্রোক্সেন মোটামুটি ভালো। এই আইবুপ্রোফেনের তুলনায় কিন্তু ন্যাপ্রোক্সেন ভালো, ক্ষতি কম করে কিডনির। এজন্য আমরা ন্যাপ্রোক্সেন সবার আগেই দিতে বলি, যে প্যারাসিটামলে না কমলে ন্যাপ্রোক্সেনে শিফট হয়, আগে আইবুপ্রোফেন টোফেন আমরা দেই না, ঠিক আছে। আর মেফেনামিক অ্যাসিড আছে, মেফেনামিক অ্যাসিড ডিসমেনোরিয়ায় কাজ করে, ডিসমেনোরিয়ায় কাজ করে মেফেনামিক অ্যাসিড। আবার প্রেগন্যান্সির ক্ষেত্রে আমরা মেফেনামিক অ্যাসিড মাঝে মধ্যে দিই, যাদের অ্যালজিনে ব্যথা কমে না তলপেটের, তাদের ক্ষেত্রে মেফেনামিক অ্যাসিড আমরা দিতে পারি। আর তারপর আছে শক্তিশালী যেগুলো এনএসআইডি ব্যথার ওষুধ, যেগুলো সব ফেল করলো, কোনোটায় কাজ হয় নাই, তাদের ক্ষেত্রে আমরা কি দিব? তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, এন্ডোমিথাসিন, সুলিনডাক, ঠিক আছে, কিটোরোলাক, তারপর পাইরক্সিকাম, টিনক্সিকাম, অনেক ওষুধ আছে, এগুলো সবই দিতে পারি। আমরা মূলত মনে রাখতে বলি কি? মনে রাখতে বলি ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক আর কিটোরোলাক, এগুলো খুব বেশি চলে, ঠিক আছে, খুব বেশি চলে। ইন্ডোমেথাসিন, সুলিনডাকও চলে। আর্থ্রাইটিসের ব্যথায় আমরা এই যে সুলিনডাক ইউজ করি, আইবুপ্রোফেন ইউজ করি, ঠিক আছে, আইবুপ্রোফেন না কমলে সুলিনডাক ইউজ করি। আর আগে এক সময় অ্যাসপিরিন খুব ইউজ হইতো, ঠিক আছে, ব্যথার জন্য। বর্তমানে এই ব্যথার জন্য আমরা অ্যাসপিরিন ততটা ইউজ করি না। অ্যাসপিরিনের আবার ভাগ আছে, ঠিক আছে। অ্যাসপিরিন কিছু ইউজ করা হয় হার্টের সমস্যার জন্য, সেগুলোরে বলে লো মলিকুলার, লো ডোজ অ্যাসপিরিন, ঠিক আছে, লো ডোজ অ্যাসপিরিন 75 এমজি যেটার পাওয়া যায় আর কি, সেটারে বলে লো ডোজ অ্যাসপিরিন। আর ব্যথার জন্য যদি আমাদের অ্যাসপিরিন দিতে হয়, সেটা দিতে হয়েছে 900 এমজি, ঠিক আছে, 900 এমজি মানে 300 এমজি তিনটা ট্যাবলেট দিতে হয়। এই জন্য আমরা অ্যাসপিরিন ইউজ করি না, এটা ডোজ অনেক বেশি, প্লাস অ্যাসপিরিন আমাদের ক্ষতি করে অনেক, অ্যাসপিরিন ক্ষতি করে, ঠিক আছে। অ্যাসপিরিন কিডনির সমস্যা প্রচুর পরিমাণে বাড়ায় হাই ডোজে, প্লাস অ্যাসপিরিন অ্যাসিডিটি বাড়ায়, পিইউডি করে, পেপটিক আলসার ডিজিজ করে। এজন্য আমরা অ্যাসপিরিন অ্যাভয়েড করি, ঠিক আছে, অ্যাসপিরিন অ্যাভয়েড করি। বাকিগুলো আমরা দেই। এই যে বাকি যতগুলো ব্যথার ওষুধ বললাম, ব্যথার পারপাসে একদিনে সর্বোচ্চ 3 বার ইউজ করা যাবে। আইবুপ্রোফেন অনেক সময় আমরা 4 বারও ইউজ করি, ঠিক আছে, কিন্তু আমরা বলি 3 বার ইউজ করতে সর্বোচ্চ, এজ এ হোল ব্যথার ওষুধ, এর বেশি ইউজ না করতে। এর বেশি ইউজ করলে কিডনিতে সমস্যা হতে পারে। যদি দেই 3 বার সর্বোচ্চ। আর ব্যথার ওষুধের কোনো ডোজ হয় না, ঠিক আছে। ব্যথার ওষুধের নিয়ম করে 5 দিন খাইতে হবে, 3 দিন খাইতে হবে, 2 দিন খাইতে হবে, 3 বেলা খাইতে হবে, এরকম কোনো ডোজ নাই। ব্যথার ওষুধ যতক্ষণ ব্যথা থাকবে ততক্ষণ খাবে, ব্যথা শেষ, ব্যথার ওষুধের কোনো আর দরকার নাই। আর ডোজ সর্বোচ্চ 3 বেলা, সর্বোচ্চ 3 বেলা। যদি ব্যথা কম থাকে আমরা 1 বেলা দেই, 2 বেলা দিতে পারি। তাহলে এইগুলো সব হইছে এনএসআইডি এর एग्जांपल। এনএসআইডি এর ভিতর আমরা প্রথমে কম ব্যথা থাকলে প্যারাসিটামল, প্যারাসিটামল ফেল করলে আমরা চলে আসি ন্যাপ্রোক্সেন, আইবুপ্রোফেন, এগুলো মেফেনামিক অ্যাসিড, এগুলোও ফেল করলে আমরা হাই পাওয়ারে চলে যাই, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, সুলিনডাক, কিটোরোলাক, ঠিক আছে, এই টাইপের গুলো চলে যায়। আর আর্থ্রাইটিসের যেই সব ব্যথা, আর্থ্রাইটিসের ক্ষেত্রে আমরা এই যে কিটোরোলাক সাধারণত দেই না। আর্থ্রাইটিসে আমরা আইবুপ্রোফেন দিতে পারি, সুলিনডাক দিতে পারি, ইন্ডোমিথাসন দিই, ডাইক্লোফেনাকও মাঝে মধ্যে দিই, কিন্তু অতটা ইউজফুল না, ঠিক আছে। ডাইক্লোফেনাকের ভিতর বলিজেল পাওয়া যায়, যে জেল আকারে, ঠিক আছে, মাঝে মধ্যে আমরা বলিজেল দেই। ন্যাপ্রোক্সেনের জেল পাওয়া যায়, ন্যাপ্রোসিন, সেটা দেই। তাহলে এইগুলা হচ্ছে টোটাল ব্যথার ওষুধের এনএসআইডি একটা ভাগ, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার সোমাটিক পেইন। সোমাটিক পেইন কি জিনিস? যে আমাদের টাচ লাগলে যে ব্যথা হয়, যে আপনি ফিল করতে পারতেছেন, আপনার হাতে ব্যথা কেটে গেল, ধরলে ব্যথা পাচ্ছেন, এগুলোর বলে সোমাটিক পেইন। এই সোমাটিক পেইনে হচ্ছে এইসব ওষুধ কাজ করে, এগুলো কিন্তু ভিসেরাল পেইনে কাজ করে না। ভিসেরাল পেইন কি জিনিস? যে আপনার বডির ভিতরে যেসব অর্গান, ধরেন হার্ট, ঠিক আছে, হৃৎপিণ্ড, বডির ভিতরের অর্গান, হৃৎপিণ্ডে ব্যথা হলে যদি আপনি এইসব ওষুধ দেন কোনো কাজ করবে
না, ঠিক আছে। এগুলোর জন্য দিতে হবে ওপিওয়েড, একটু পরে ওপিওয়েড আমি আসতেছি। এগুলো হচ্ছে সব সোমাটিক পেন, সহজ কথা চামড়ার পেন বা হাড্ডির পেন যেগুলো, এগুলারে বলে সোমাটিক পেন। এইসব পেনের ক্ষেত্রে এগুলো কাজ করবে। বডির ভিতরের অর্গানের পেন এগুলো কোনো কাজ করবে না, যেমন এই প্যানক্রিয়াটাইটিসের ব্যথা কাজ করবে না, লিভারের ব্যথা, এইসব কিছুতেই এগুলো কাজ করবে না। আর একটা গ্রুপ আছে এনএসআইডির, যেগুলো হচ্ছে কক্সিক গ্রুপ বলি আমরা, ঠিক আছে, কক্সিক গ্রুপ। এই কক্সিক গ্রুপের ভিতর আছে ইটোরিকক্সিব, ব্যালডিকক্সিব, সেলিকক্সিব। ইটোরিকক্সিবের সাথে আপনারা পরিচিত মেবি, দাঁতে ব্যথা হইলেই যে ইটোরিক্স খায় সেটা হচ্ছে ইটোরিকক্সিব, ঠিক আছে। ব্যালডিকক্সিব, সেলিকক্সিবও দেয়া যায়, কিন্তু এই গ্রুপটা কিন্তু খুব খারাপ। এই ইটোরিকক্সিব, ব্যালডিকক্সিব, সেলিকক্সিব, এই কক্সিব গ্রুপ খুব খারাপ। এরা কিন্তু হার্টের সমস্যা করে। ওই উপরের যেগুলো এগুলো করে কিডনিতে সমস্যা, এই যে কিটোলাক ডাইক্লোফেনাক। আর এই কক্সিব গ্রুপ করে হার্টের সমস্যা। এই জন্য আমরা এই কক্সিব গ্রুপ সবসময় কম দেওয়ার ট্রাই করি, যে মুড়ির মতো খাইতে সবসময় নিষেধ করি। ইটোরিক্স যদি কাউরে আমরা 10 দিন 15 দিন এইভাবে দেই না, ঠিক আছে। এমার্জেন্সি দরকার হলে দিতে পারি, 1 দিন 2 দিন বা 5 দিনও দেই অনেক সময় সিঙ্গেল ডোজে। কিন্তু এই যে মুড়ির মতো যে 2 বেলা 3 বেলা করে খাবে 10 দিন 15 দিন খাইতে নিষেধ করি, কারণ এগুলো সব কার্ডিওটক্সিক, হার্টের উপর ইফেক্ট করে। এই জন্য আমরা এগুলো ইউজ করতে নিষেধ করি। এই সেলেকক্সিব, ব্যালটিকক্সিব অনেক সময় আমরা ব্যথার ক্ষেত্রে ইউজ করি, ঠিক আছে, ডিসমেনোরিয়ার ক্ষেত্রে ইউজ করি, অন্য ইস্যু। আর ইটোরিকক্সিব দাঁতে ব্যথার ক্ষেত্রে বেশি ইউজ করা হয়, কিন্তু এগুলো ইউজ করা খারাপ। আর এই কক্সিব গ্রুপ অলওয়েজ সিঙ্গেল ডোজ, ঠিক আছে। এগুলো 2 বেলা 3 বেলা দেওয়া যাবে না, 1 বেলা ডোজ হইছে, 1 বেলা সব এগুলো, ঠিক আছে। 120 এর 1 বেলা ডোজ দিলেই এনাফ। এগুলো 2 বেলা 3 বেলার কোনো দরকার নাই, দিলে কিন্তু হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। তাহলে এগুলো গেছে আমাদের এনএসআইডি। এবার আসেন আরেকটা গ্রুপ বলছিলাম ওপিওয়েড। আমরা ওপিওয়েডটা আগে পড়াই, তারপর অন্য টপিকস যাচ্ছি। ওপিওয়েড কি জিনিস? এই যে বলছি ভিসেরাল পেইন, আমাদের বডির ভিতরের যেগুলা পেইন, ঠিক আছে, হার্ট, লিভার, লাং, কিডনি, এইসব যে পেইন, এইসব পেইন আমাদের ওই এনএসআইডি কমাইতে পারে না। এর জন্য লাগবে ওপিওয়েড। ওপিওয়েড ব্যথার ওষুধের আরেকটা গ্রুপ, ঠিক আছে। ওপিয়ামের নাম শুনছেন হয়তো, সেই ওপিয়াম থেকে আসছে ওপিওয়েড। ওপিওয়েডের ভিতর সবথেকে আমাদের বর্তমানে বেশি ইউজ হয় কি? প্যাথেডিন, মরফিন, আর হচ্ছে ন্যালবুফিন, ট্রামাডল। এই 4টা ওষুধ সবথেকে বেশি ইউজ হয়। কোডেন টোডেন বিদেশে পাওয়া যায়, আমাদের দেশে কোডেন পাওয়া যায় না, ঠিক আছে। কোডেনের ট্যাবলেট ক্যাপসুল বিদেশে পাওয়া যায়, বাংলাদেশে নাই এগুলো কিছুই। বাংলাদেশে আছে কি কি? বাংলাদেশে আমাদের সবথেকে তৃণমূল জনপ্রিয় ট্রামাডল, অ্যানাডল, যেটা আমরা ক্যাপসুল আকারে দেই, ঠিক আছে। এটা হচ্ছে সবথেকে জনপ্রিয় ট্রামাডল। এছাড়া যদি খুব বেশি ব্যথা হয় সেই ক্ষেত্রে আমরা কি প্যাথেডিন, ন্যালবুফিন আর মরফিন ইউজ করি। এই 3টা ইউজ করি। প্যাথেডিন সাধারণত, প্যাথেডিন, মরফিন এগুলো ইনজেক্টেবল আকারে পাওয়া যায়, ইনজেকশন, ওরাল ওইভাবে পাওয়া যায় না। মরফিনের আছে 2-1 কোম্পানির, বাট অত কমন না। এগুলো হচ্ছে একটু সেনসিটিভ ড্রাগ, সবাইরে দেওয়াও যায় না, ঠিক আছে। এই জন্য আমরা দেই না। মরফিন, প্যাথেডিন আমাদের হচ্ছে বেশি ইউজ হয়। যে হার্টের ব্যথা, হার্টের যে ব্যথা হয়, যে হার্ট অ্যাটাক করলে যে ব্যথা হয়, এইসব ব্যথা কমানোর জন্য আমাদের ইউজ করতে হয় এই প্যাথেডিন, ঠিক আছে। প্যাথেডিন বা অপারেশনের পরবর্তীতে যে ইনজেকশন প্রথমে আমরা একটা দিয়ে দিই একদম অপারেশন শেষ হওয়ার পর পরই, অ্যানেস্থেসিয়া যাওয়ার পর তো নাহলে খুব পরিমাণ ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি প্যাথেডিন, ন্যালবুফিন, এই টাইপের ড্রাগগুলো, ঠিক আছে। এই টাইপের ড্রাগগুলো আমরা চয়েস করি। আর মরফিনও আছে, পাওয়া যায়, হার্টের ক্ষেত্রে আমরা মরফিনও দেই, কিন্তু মরফিন ফার্মেসিতে অত অ্যাভেলেবেল না, সরকারি হসপিটালে অ্যাভেলেবেল আছে, কিন্তু বাইরে অত পাওয়া যায় না। প্যাথেডিনটা অ্যাভেলেবেল আছে, প্যাথেডিন দেওয়ার পরে আর ন্যালবুফিনও অ্যাভেলেবেল। তাহলে যদি মারাত্মক ব্যথা হয়, সেই মারাত্মক ব্যথার ক্ষেত্রে আমাদের সব সময় চয়েস থাকে ওপিওয়েড, কারণ এগুলা হইছে কি করে, এগুলো ব্যথা কমানোর সাথে সাথে পেশেন্ট একটু ঘুম পাড়ায় দেয়, এজন্য হচ্ছে সুবিধা হয়, ঠিক আছে। এই জন্য আমাদের ফার্স্ট চয়েস থাকে ওপিওয়েড, যাদের মারাত্মক ব্যথা প্লাস ভিসেরাল পেইন, এইসব ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে ওপিওয়েড। আর ট্রামাডল, অ্যানাডল, অ্যানাডলও আমরা ইউজ করি কিডনির ক্ষেত্রে। কিডনির যাদের সমস্যা তাদের এই রোলাকের পরিবর্তে অ্যানাডল দেওয়াটা একটু ভালো, কারণ কিডনিতে রোলাক ঠোলাকের তুলনায় অ্যানাডল একটু কম ক্ষতি করে, ঠিক আছে, কম ক্ষতি করে। সেই ক্ষেত্রে আমরা অ্যানাডল দিয়ে থাকি, ট্রামাডল যেটা আর কি, এটা দিয়ে থাকি। প্লাস আরেকটা কথা, এই যে এইসব ড্রাগ ওপিওয়েড গুলো অ্যাজমার পেশেন্টদের দেওয়া যায় না, ঠিক আছে। অ্যাজমার পেশেন্টদের কিন্তু এইসব ড্রাগ দেওয়া যায় না, তাইলে কিন্তু আরো বাড়ে। বা যাদের রেসপিরেটরি ডিপ্রেশন আছে, ঠিক আছে, ভেন্টিলেশনে থাকে পেশেন্ট, সেই সব পেশেন্টদের এগুলো দেওয়া যায় না। তাই পেশেন্টের দেওয়ার আগে অবশ্যই শুনতে হবে যে পেশেন্টের অ্যাজমার কোনো সমস্যা আছে কিনা। যার অ্যাজমা আছে তার যদি আপনি এগুলো দেন, তাহলে তার অ্যাজমা কিন্তু আরো বাইরে যাবে, হাঁপানি আরো বাইরে যাবে, তার রেসপিরেটরি ডিপ্রেশন, রেসপিরেটরি ফেলিয়ার হয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারবে না, পেশেন্ট মারা পর্যন্ত যাইতে পারে। তাদের ক্ষেত্রে এইসব ড্রাগ
অপিওয়েড দেয়া যাবে না। এই যে অপিওয়েডের কন্ট্রা ইন্ডিকেশন আছে অনেকগুলো, এই জায়গায় মানে কোন কোন ক্ষেত্রে দেয়া যাবে না সেটা লেখা আছে, আপনাদের তো ছবি দিয়ে দিছি, পড়ে নেবেন। এই ক্ষেত্রে দেখেন প্রথমেই দেয়া আছে হেড ইনজুরি, যদি মাথায় ইনজুরি হয় কারো, ব্রেনে আঘাত লাগে, তাদের ক্ষেত্রে কখনো অপিওয়েড দেওয়া যায় না, ঠিক আছে। তাদের ব্যথা কমানোর জন্য আমরা এনএসআইডি দিতে পারি, কিন্তু অপিওয়েড দেওয়া যাবে না। প্রেগন্যান্সিতে দেওয়া যায় না, ঠিক আছে, প্রেগন্যান্সিতে কখনোই এগুলো দেওয়া যাবে না, এই যেসব ড্রাগ গুলো বললাম। তারপর রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সি মানে অ্যাজমা, ঠিক আছে, হাঁপানির রোগীদের এইসব দেওয়া যাবে না। এই তিনটেই বেশি ইম্পর্টেন্ট আর কি। এই তিনটে কন্ডিশনে আমরা কখনোই অপিওয়েড দিই না, সেই ক্ষেত্রে আমরা ওই যে কিটোরোলাক ডাইক্লোফেনাক এগুলোই চয়েস করি। তাহলে ওপিওয়েডের ইন্ডিকেশন হচ্ছে এগুলো, আর এনএসআইডি এর ইন্ডিকেশন তো আমি আগেই বললাম। এরপর আসেন এনএসআইডির সাথে আরেকটা টপিকস আছে আর্থ্রাইটিসে আমরা কি দেই। যে এনএসআইডি দিয়ে তো আমরা আর্থ্রাইটিস প্রথমে কমানোর ট্রাই করি, ঠিক আছে। যদি না কমে তাদের ক্ষেত্রে করণীয় কি, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি ডিএমআরডি গ্রুপ, ডিএমএআরডি গ্রুপ। যে বলছি না আর্থ্রাইটিসের ক্ষেত্রে তো অনেকগুলো ওষুধ দিই, ওইগুলো দিলাম কোনো কাজ হয় নাই, তাদের ক্ষেত্রে আমাদের অপশন কি, তাদের ক্ষেত্রে পরের অপশন আমাদের হইছে এই ডিএমআরডি। ডিএমআরডির ভিতর মিথোট্রেক্সেট আছে, সালফাসালাজিন আছে, সাইক্লোস্পোরিন আছে, সাইক্লোফসফামাইড আছে, ঠিক আছে, ক্লোরোকুইন আছে, অনেকগুলো আছে। এর ভিতর সবথেকে কমন হচ্ছে মিথোট্রেক্সেট, ঠিক আছে। মিথোট্রেক্সেট এইসব পেশেন্টদের ক্ষেত্রে দিয়ে থাকি যাদের কোনোটায় কাজ না করে, এনএসআইডি ফেল করলো, স্টেরয়েড ফেল করলো, তাদের ক্ষেত্রে লাস্ট অপশন আমাদের মিথোট্রেক্সেট। মিথোট্রেক্সেট আমরা তাদের ক্ষেত্রে দেই, তাদের ক্ষেত্রে হইছে আমরা 7.5 এমজি সিঙ্গেল ডোজ দিই, এক সপ্তাহে 7.5 এমজি। ধরেন আজকে শনিবার, পেশেন্টের ডোজটা হয় যে প্রতি শনিবার সে পাবে 7.5 এমজি করে মিথোট্রেক্সেট, এইভাবে আমরা ডোজ দিই। কিন্তু আপনারা এইসব ড্রাগ না দেওয়ার ট্রাই করবেন, এগুলো দিবেন না, এগুলো সেনসিটিভ ড্রাগ, এগুলা কিন্তু পেশেন্টের অনেক ক্ষতি হয়, এগুলা রেজিস্টার ডক্টর ছাড়া না দেয়াই বেটার, না দেওয়ার ট্রাই করবেন। আপনারা এইসব পেশেন্ট রেফার করে দিবেন, আমি তাও পড়ানোর স্বার্থে জানার জন্য আপনাদের একটু বলে দিলাম, ঠিক আছে, মিথোট্রেক্সেট। এবার আসেন সিএনএস এর উপর কাজ করে এমন কিছু ড্রাগের নাম আমি বলতেছি। সিএনএস মানে হচ্ছে ব্রেনের উপর কাজ করে, ঠিক আছে, ব্রেনের উপর কাজ করে। যদি ব্রেনের উপর কাজ করে আমরা প্রথমেই একটা ড্রাগের গ্রুপের নাম বলি, যে ঘুমের ওষুধ যেগুলো, ঠিক আছে, বেনজোডায়াজিপিন। যাদের অ্যাংজাইটি আছে বা প্যানিক আছে, যে কোনো বিষয়ে টেনশন বলেন, বা রাতে ঘুম হয় না, বা কোনো পরীক্ষা টরীক্ষা নিয়ে প্যানিকের মধ্যে আছে, দুশ্চিন্তার মধ্যে আছে, তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করি, তাদের ক্ষেত্রে আমাদের প্রথম চয়েস গ্রুপ হচ্ছে বেনজোডায়াজিপিন। যাদের ঘুম হয় না, অ্যাংজাইটি সিডেশন দরকার, তাদের ক্ষেত্রে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে বেনজোডায়াজিপিন। এই বেনজোডায়াজিপিনের ভিতরে অনেক ওষুধ আছে, যে অনেকগুলো নাম আছে, এতগুলো নাম লাগবে না, কয়েকটা নাম মনে রাখবেন। মিডাজোলাম, ঠিক আছে, শর্ট অ্যাক্টিং এর ভিতর মিডাজোলাম, ক্লোনাজিপাম, আর ডায়াজিপাম, ব্রোমাজিপাম, চারটা ওষুধ আমরা বেশি ইউজ করে থাকি। এর ভিতর সবথেকে পাওয়ারফুল, শর্ট অ্যাক্টিং প্লাস পাওয়ারফুল মিডাজোলাম, ঠিক আছে। মিডাজোলাম কিন্তু পাওয়ারফুল, মাইলাম নামে পাওয়া যায়। যাদের ঘুম ইনসোমনিয়ার খুব মারাত্মক সমস্যা, তাদের আমাদের সব শেষ অপশন হয়েছে বলতে গেলে মাইরাম। মাইরাম 7.5 এমজি 15 এমজি দুইটা পাওয়ারে পাওয়া যায়। অবশ্যই সিঙ্গেল ডোজ, রাতে একটা। আর ইনজেকশন দিতে গেলে আমরা সাধারণত আইএম দেওয়ার ট্রাই করব, ইন্ট্রাভেনাস দিব না। ইন্ট্রাভেনাস দিলে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে হার্ট অ্যাটাক হয়ে পেশেন্ট মারা পর্যন্ত যাইতে পারে, এই জন্য এত রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। কখনো লাগলে আইএম দিব, এ বাদে কিছুই দিব না, ঠিক আছে। আর মিডাজোলাম এই মাইলাম 7.5 দিয়ে সবসময় শুরু করতে হবে, আগে 15 এমজি দেয়া যাবে না। আর যদি একদম কম পাওয়ারের চিন্তা করেন, সেটা হচ্ছে ক্লোনাজিপাম, রিবোট্রিল, এইসব নামে পাওয়া যায়। 0.5, 1, 1.5, 2 এরকম পাওয়া যায়। আমরা 0.5 দিয়ে সাধারণত শুরু করি। সব থেকে কম পাওয়ারের ওষুধ বলতে গেলে এই ক্লোনাজিপাম, ঠিক আছে, 0.5 ক্লোনাজিপাম সব থেকে কম পাওয়ারের। যাদের অল্প সমস্যা তাদের ক্ষেত্রে ক্লোনাজিপাম দিলেই হয়ে যায়। প্লাস আর আছে কি ডায়াজিপাম, ব্রোমাজিপাম। ডায়াজিপামের আলাদা একটা ইউজ আছে। ডায়াজিপাম আমরা ঘুমের ক্ষেত্রে তো ইউজ করি সেডিল আর কি, ঠিক আছে। প্লাস যাদের খিঁচুনির সমস্যা আছে, এপিলেপসি, মৃগী রোগ, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা ডায়াজিপাম দিয়া এই মৃগী রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট করি। অ্যান্টি এপিলেপটিক বলে, ঠিক আছে, অ্যান্টি এপিলেপটিক হিসেবে ডায়াজিপাম ইউজ করা যায়, সেডিল আর কি ইউজ করা যায়। আর ব্রোমাজিপাম, এই যতগুলো ওষুধের ভিতরে সব থেকে ভালো হচ্ছে ব্রোমাজিপাম, ঠিক আছে। ব্রোমাজিপাম বোপাম নামে পাওয়া যায়। ব্রোমাজিপাম সব থেকে ভালো ওষুধ অ্যাংজাইটির ক্ষেত্রে, ঠিক আছে। অ্যাংজাইটির ক্ষেত্রে আমরা ব্রোমাজিপামটাই সবার আগে দেই। ঘুম না, অ্যাংজাইটি মানে হচ্ছে দুশ্চিন্তা, কোনো কিছু নিয়ে ভয় পাচ্ছে, ঠিক আছে, তারে ঠান্ডা করার জন্য আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে ব্রোমাজিপাম। অ্যাংজিওলাইটিক হিসেবে আমরা ব্রোমাজিপাম দেই। তাহলে এই চারটা ওষুধ মনে রাখলেই হবে। চারটার ভিতর সব থেকে বেশি পাওয়ার হচ্ছে মিডাজোলাম আর ডায়াজিপাম, ঠিক আছে, মিডাজোলাম আর ডায়াজিপাম।
আর একটা গ্রুপ আছে এইরকমই বারবিচুরেট বর্তমানে আমরা অত ইউজ করি না। এই দুইটা গ্রুপের ভিতর যে একটু আগে যে গ্রুপ বললাম বেনজোডাইজিপিন, এইটা ভালো, কারণ এটা হচ্ছে অ্যান্টিডট আছে। যদি কোনো সময় ওভারডোজও হয়ে যায় তাহলে আমরা ওষুধ দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু বারবিচুরেটের যদি ওভারডোজ হয়ে যায় কখনো ওষুধ দিলে ঠিক হবে না, ঠিক আছে? মানে পেশেন্টের ঝুঁকি বেশি, এই জন্য বারবিচুরেট আমরা এখন অত ইউজ করি না, খালি অ্যানেস্থেসিয়ার ক্ষেত্রে থায়োপেন্টালটা ইউজ করি। আর বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের যে খিঁচুনির সমস্যা, এই ক্ষেত্রে আমরা অনেক সময় ফেনোবারবিটাল ইউজ করি, বারবিট নামে পাওয়া যায়, ঠিক আছে? বারবিট নামে পাওয়া যায়। তাহলে এগুলো হচ্ছে ঘুমের ওষুধ, মোরেবার ইনসোমনিয়ায় দেওয়া হয়, প্লাস অ্যানজিওলাইটিক হিসাবে দেওয়া হয় হয়েছে এগুলো। এগুলোর ক্ষেত্রেও ওই যে একই কথা, কারো যদি কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন থাকে, মানে কেউ যদি হার্ট অ্যাটাকের পেশেন্টেশন পান, তাদের ক্ষেত্রে কিন্তু এইসব ওষুধ দেওয়া যাবে না, তাদের ক্ষেত্রে অ্যাভয়েড করতে হবে। সে যতই ছটফট করুক তাদের ক্ষেত্রে আমরা এগুলা দিব না, এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আর এই দুইটা ওষুধের ভিতর ভালো বেনজোডাইজিপিন, আগেই বলছি, নিচে ওইটাই লেখা। এরপরে আসেন অ্যান্টি ডিপ্রেসেন্ট, ডিপ্রেশনের ওষুধ, ঠিক আছে? ডিপ্রেশন একটা টার্ম, আর একটা হচ্ছে সাইকোসিস একটা টার্ম। ডিপ্রেশন মানে কি আর সাইকোসিস মানে কি? ডিপ্রেশন মানে একদম চুপচাপ হয়ে যাওয়া, চুপচাপ বসে থাকে, সে ডিপ্রেস, সেটা হচ্ছে ডিপ্রেশন। আর সাইকোসিস মানে পাগলামি করা। সাইকোসিসের মেইন ভিত্তি হচ্ছে ম্যানিয়া, মানে হাইপার অ্যাক্টিভ, সে ভাঙচুর করতে পারে, ঠিক আছে, রিয়াক্ট করতে পারে, সেটা। ডিপ্রেশন মানে তো চুপচাপ হয়ে যাওয়া। তাহলে ডিপ্রেশনের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ফার্স্টে আসেন, তাই ডিপ্রেশনের ক্ষেত্রে আমাদের এই জায়গায় সবগুলো আমরা ইউজ করি না। এই যে ফ্লুঅক্সিটিন, পারঅক্সিটিন, এই দুইটা আমরা ইউজ করি। এসিটালোপ্রাম আমরা খুব বেশি ইউজ করি, এসএসআরআই, ঠিক আছে? অ্যাসিপাম নামে পাওয়া যায়, অ্যাসিপাম। যারা ডিপ্রেশন তাদের ক্ষেত্রে এই অ্যাসিপাম আমরা ইউজ করতে পারি। ফ্লুঅক্সিটিন, পারঅক্সিটিনও ইউজ করি, অক্সিটিন নামেই পাওয়া যায়, ঠিক আছে? অক্সিটিন নামে পাওয়া যায়, এগুলো আমরা ইউজ করি। প্লাস আর এই সাইডে কিছু ওষুধ আছে, দেখেন অ্যামিটিপটাইলিন, খুব কমন একটা ওষুধ, অ্যামিটিপটাইলিন, অ্যামিলিন প্লাস, অ্যামিট, এইসব নামে পাওয়া যায়, ঠিক আছে? এই অ্যামিটিপটাইলিনটা আমরা ইউজ করি। এই জায়গায় সব থেকে জনপ্রিয় হয়েছে অ্যামিটিপটাইলিন, আর হচ্ছে এই জায়গায় এসিটালোপ্রাম। এই দুটো ওষুধ খুব বেশি চলে, ঠিক আছে? খুব বেশি চলে। তাহলে অ্যামিটিপটাইলিন আর সিটালোপ্রাম, কারো যদি ডিপ্রেশনের জন্য আপনি ট্রিটমেন্ট করতে চান, তাহলে তার ক্ষেত্রে এই ফ্লুঅক্সিটিন, এসিটালোপ্রাম দিয়ে ইউজ করা ভালো। তার ক্ষেত্রে অ্যামিটিপটাইলিন ইউজ না করা ভালো, অ্যামিটিপটাইলিনের সাইড ইফেক্ট বেশি তুলনামূলক। আর এসএসআরআই, যেটা ফ্লুঅক্সিটিন, এসিটালোপ্রাম, এগুলোর সাইড ইফেক্ট কম, এজন্য আমরা এগুলোই ইউজ করি। আর অ্যামিটিপটাইলিনের এই ডিপ্রেশন ছাড়াও আরো অনেক কাজে এটা হেল্প করে, যেমন মাইগ্রেনের ক্ষেত্রে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যামিটিপটাইলিন ইউজ করি, ঠিক আছে? মাইগ্রেনের ক্ষেত্রে অ্যামিটিপটাইলিন ইউজ করি। প্লাস অ্যামিটিপটাইলিন আরো কিছু কন্ডিশনে ইউজ করা হয়, নিউরোপ্যাথিক পেইন, ঠিক আছে? নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে অ্যামিটিপটাইলিন ইউজ করা হয়। নিউরোপ্যাথিক পেইন মানে কি? যে অনেকের ঘাড় ব্যথা হয়ে থাকে, ঠিক আছে, অনেকের পা ব্যথা হয়, পায়ের ওই যে বলে যে পায়ের ভেইনে ব্যথা, অমুকে ব্যথা, তমুকে ব্যথা, সেই সবের ক্ষেত্রে আমরা অ্যামিটিপটাইলিন ইউজ করি। প্লাস আরেকটা কন্ডিশনে ইউজ করি, বাচ্চাদের বড়দের দুই ক্ষেত্রে হতে পারে, নকটুর্নাল ইনুরেসিস, বিছানায় প্রস্রাব করা, সেই ক্ষেত্রে আমরা এই অ্যামিটিপটাইলিন ইউজ করি, ঠিক আছে? অ্যামিটিপটাইলিন ইউজ করি। অ্যামিট নামে পাওয়া যায় 25, 50, 100, 75 এইসব পাওয়ারে পাওয়া যায়। আমরা সবসময় কম পাওয়ারে শুরু করি, 25 থেকে শুরু করি, সিঙ্গেল ডোজিং, ঠিক আছে? সিঙ্গেল ডোজিং। আর নিচে আরো অনেক ওষুধ আছে, এগুলো লাগবে না, এত মনে রাখতে পারবেন না, এই দুইটা মনে রাখেন তাইলেই হবে, অ্যামিটিপটাইলিন আর ওই যেটা বললাম। এবার আসেন অ্যান্টিসাইকোটিক, এই যে একটু আগে যেটা বললাম পাগলামি, এটা কাছে ডিপ্রেশন, আর পাগলামি ম্যানিয়া, যেটা যে হাইপার অ্যাক্টিভ হয়ে যায়, ভাঙচুর করে, অমুক তমুক, সিজোফ্রেনিয়া পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি? তাদের ক্ষেত্রে আমরা ইউজ করি এই জায়গায় ক্লোরোপ্রোমাজিন, খুব বেশি ইউজ করে। অপসনিল নামে পাওয়া যায়। অপসনিলের আরো একটা কাজ আছে, হিক্কাপ, হেসকি কমায়, ঠিক আছে? হেসকি কমায়, সেই ক্লোরোপ্রোমাজিন বা অপসনিল এই ক্ষেত্রে ইউজ করতে পারি। প্লাস ফ্লুপেন্টিক্সল, ঠিক আছে? ফ্লুপেন্টিক্সল খুব কমন একটা ড্রাগ, সবাই খাওয়ায়, যে ফ্রেনজিট খাওয়ায়, ঠিক আছে? ফ্রেনজিট মাথা ঠান্ডা রাখার জন্য, এই সেটাই হচ্ছে ফ্লুপেন্টিক্সল। কিন্তু এটা বেশি খাওয়া কিন্তু খারাপ, আমরা তো সবাই দিয়ে দিই যে ফ্লুপেন্টিক্সল, ফ্রেনজিট দিলে ঘুম ভালো হবে, কিন্তু এটা কিন্তু সাইড এফেক্ট অনেক, এই জন্য এগুলো না দেয়া বেটার। দিলে অ্যাকুরেট ডায়াগনোসিস দেওয়া ভালো। ফ্লুয়েন্টিক্সল একটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। তারপর একটা আছে হ্যালোপেরিডল, যাদের পাগলামি, ছটফট প্রচুর পরিমাণে বাইরে যায়, তাদের ক্ষেত্রে আমরা হ্যালোপিড দিই। হ্যালোপেরিডল মানে হ্যালোপিড, ঠিক আছে? হ্যালোপিড, এগুলো হচ্ছে অ্যান্টিসাইকোটিক ড্রাগ। আর হ্যালোপিড দিতে গেলে এর সাথে সাথে আরেকটা ড্রাগ দিতে হয়, অ্যান্টি পার্কিনসনিজমের,
প্রোসাইক্লিডিন, কারণ হ্যালোপিডের যে হইছে সাইড এফেক্ট, সেই সাইড এফেক্ট কমানোর জন্য আমরা সাথে সাথে পার্কিনিল দিই, ঠিক আছে। কারো যদি হ্যালোপিড দিতে হয় তাহলে অবশ্যই পার্কিনিলও দিতে হবে, মানে প্রোসাইক্লিডিনও দিতে হবে, নাহলে কিন্তু তার সাইড এফেক্ট ডেভেলপ করবে। তাহলে হ্যালোপিডের সাথে সবসময় হচ্ছে প্রোসাইক্লিডিন দিতে হয়, মানে পাকলামের রোগীদের যদি আপনি কখনো হ্যালোপিড দেন তার সাথে অবশ্যই পার্কিনিল মানে প্রোসাইক্লিডিন দিতে হবে। আর এই পাগলামি বেড়ে গেলে মানে শান্ত রাখার জন্য আরেকটা ওষুধ আমরা খুব বেশি ইউজ করি ইরাসেট নামে, ঠিক আছে, লেভিটিরাসিট্রাম ইরাসেট নামে, এটাও আমরা ইউজ করতে পারি, ইরাসেট, ঠিক আছে, ইরাসেট। জয় স্যার, আজকে নতুন টপিক, আজকে অনেক মেডিসিন সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। তো আজকে আমরা নতুন মেডিসিন সম্পর্কে বললে মনে হয় স্টুডেন্টদের রিসিভ করতে কষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, না আর করবো না, আপনাদের কোশ্চেন থাকলে আপনারা বলেন, আমি অনেক বেশি মেডিসিনের নাম বলছি, সমস্যা নাই, সামনে আবার এগুলো সম্বন্ধে আমি বলবো, যদি সমস্যা থাকে ক্লিয়ার হয়ে যাবে, এমনি কোনোটা না বুঝলে জিজ্ঞেস করতে পারেন যে কোনোটা আচ্ছা এইসব মেডিসিন জয় স্যার, সম্পর্কে কোনো আমি যদি। যে বিষয়টা মানে জানতে চাচ্ছিলাম, আজকে যে মেডিসিনগুলোর বিষয়ে আলোচনা হয়েছে এগুলোর উপরে প্রশ্ন দেয়া যায় কিনা, মানে মানে প্রশ্ন হ্যাঁ আমরা অবশ্যই দিয়ে দিব, যদি দিয়ে দিব, এদেরকে দিয়ে পরীক্ষা দিব। নিই, মানে আজকে যে টপিকগুলো আমরা এখানে পড়িয়েছি বা তাদের যে মেডিসিনগুলো দেখাইছি এর সারমর্ম বা স্পেসিফিক কিছু কোশ্চেন বলে দেওয়া যায় কিনা, যাতে ভিডিওটা তারা হ্যাঁ সেই আমি আঙ্গিকে দেখতে কোশ্চেন পারে। বলে দিচ্ছি। হ্যাঁ জি ঠিক জি আছে, কোশ্চেন বলে দিচ্ছি, অ্যানসার তো আপনারা পেয়ে গেছেন অলরেডি বোধহয়, ছবি তো আমি দিয়ে দিয়েছি। কোশ্চেন গুলো শুনে নেন, তারপরে অ্যানসার ওই জায়গা থেকে দেখে নেবেন, প্লাস এই লেকচার শুনলেও তো পেয়ে যাবেন অ্যানসার, ঠিক আছে। প্রথমেই কোশ্চেন হয়েছে জ্বরের শ্রেণী বিভাগ বা জ্বরের টাইপ, ফিভারের টাইপ। 2 নাম্বার কোশ্চেন ফিভারের মেডিসিন, ফিভারের কি কি ওষুধ দেওয়া হয়, যেমন প্যারাসিটামল একটা, ডাইক্লোফেনাক একটা, দুইটা কিন্তু এই জায়গায়। 3 নাম্বার কোশ্চেন এনএসআইডির শ্রেণী বিভাগ, এনএসআইডির শ্রেণী বিভাগ বা ব্যথার ওষুধের শ্রেণী বিভাগ, ঠিক আছে। তারপর এনএসআইডির এক্সাম্পল মানে উদাহরণ, যেগুলো নাম বললাম যে কোনটা দুর্বল এনএসআইডি, কোনটা মাঝারি, কোনটা শক্তিশালী, সেগুলো। তারপরের কোশ্চেন আসেন যে কক্সিক গ্রুপের কিছু ড্রাগের নাম এবং এদের ব্যবহার, কক্সিক গ্রুপ যেমন দাঁতের ব্যথায় আমরা ইউজ করি ইটুরিকক্সিড। তারপর হচ্ছে অপিওয়েড, অপিওয়েড অ্যানালজেসিক, ঠিক আছে, অ্যানালজেসিক মানে ব্যথা কমানোর ওষুধ, তাহলে ওপিওয়েড অ্যানালজেসিক কিছু ওষুধের নাম এবং এদের ব্যবহার, কি কি ক্ষেত্রে ব্যবহার করা যায়। তারপর ওপিওয়েড অ্যানালজেসিক কি কি ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, মানে কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে, কন্ট্রা ইন্ডিকেশন। তারপর হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্ট কিছু ওষুধের নাম, অ্যান্টি সাইকোটিক কিছু ওষুধের নাম, সিডেটিভ কিছু ওষুধের নাম, ঠিক আছে, সিডেটিভ কিছু ওষুধের নাম। এগুলাই মোটামুটি কোশ্চেন, প্লাস এগুলোর ব্যবহার, এই যে সিডেটিভ কি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এই যে বললাম ইনসোমনিয়ার ক্ষেত্রে, অ্যাংজাইটির ক্ষেত্রে, প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তারপর হচ্ছে আপনার এই যে বললাম অ্যান্টি সাইকোটিকের ব্যবহার, সাইকোসিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে ব্যবহার করি, ঠিক আছে, অ্যান্টি ডিপ্রেসেন্টের ব্যবহার। তারপর অ্যামিটিপটাইলিন কি কি ক্ষেত্রে ইউজ করা হয়, এই যে বলে দিলাম যেগুলো সেগুলো, ঠিক আছে। এইগুলো হচ্ছে কোশ্চেন মেইন, এগুলোই পরীক্ষায় আসবে আপনাদের পরীক্ষার কোশ্চেনে, এর বাইরে তেমন কোশ্চেন নাই। এবার কারো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে